ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, তার শেষ অংশটি হলো শক্তির যথাযথ ব্যবহার। তো এর আগে 3টে ভিডিওতে আমরা আলোচনা করেছি বায়ুমণ্ডল নিয়ে, ওজোন লেয়ার সম্পর্কে আর বিশ্ব উষ্ণায়ন নিয়ে। এখানে আমরা আলোচনা করব শক্তির যথাযথ ব্যবহার নিয়ে। তো এগিয়ে যাই। এই স্লাইডে আমরা দেখব প্রতিদিন প্রাত্যহিক জীবনে আমরা কোন কোন শক্তি ব্যবহার করছি, আর কোন কোন শক্তি উৎসের ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, আর কোন কোন শক্তির উৎসের ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়াতে পারি। তো দেখি, এই যে তোমরা দেখে থাকবে, প্রতিদিন গাড়ি চলে পেট্রোল, ডিজেল, সিএনজি গ্যাসে। অটোগুলো সাধারণত সিএনজি গ্যাসে চলে, আর বাস চলে পেট্রোল ডিজেলে, তোমরা জানো। তারপর দেখি, বাড়িতে রান্না হয় এলপিজি গ্যাসে। এলপিজি গ্যাস হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজি গ্যাসের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে কমিয়ে তাকে চাপ দিয়ে তরল করা হয়। সে তরল গ্যাসকে বাড়িতে পাঠানো হয়। অনেক বাড়িতে এখনো কয়লা পুড়িয়ে রান্না হয়, তোমরা জানো, দেখেছো। এখনো স্টোভে কেরোসিন পুড়িয়ে অনেক বাড়িতে রান্না হয়, এবং হ্যারিকেনে আলো জ্বালানো হয় কেরোসিন পুড়িয়ে। লোডশেডিং এর সময় পেট্রোল, ডিজেল ব্যবহার করে জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয়, তোমরা জানো, এবং সেই বিদ্যুৎ লোডশেডিং এর সময় দোকানে, বাড়িতে ব্যবহার করা হয়। তারপর দেখি, আমরা যা বিদ্যুৎ ব্যবহার করি তার বেশিরভাগটা আসে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ হয়, সেই তাপে জল বাষ্প হয়, সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই। এবার যদি জানতে চাওয়া হয় কয়লা পোড়ালে কোন শক্তি থেকে আমরা কোন শক্তি পাই, কয়লাতে রয়েছে কিন্তু রাসায়নিক শক্তি। কয়লা পোড়ালে আমরা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি পাই। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যদি জানতে চাই, আমরা বলবো তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। এরপর আসছে জলবিদ্যুৎ কেন্দ্র। উঁচু পাহাড়ি অঞ্চলে বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়, নদী জল, বৃষ্টির জল। এবার সেই জল ছোট পথ দিয়ে পাঠানো হয়। জলস্রোতের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এইভাবে জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হয়। জলবিদ্যুৎ নামটা শুনে মনে হতে পারে জলের মধ্যে বিদ্যুৎ রয়েছে, তা কিন্তু নয়। এখানে আমরা জলের গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি। অনেকে বলতে পারে জলের অভিকর্ষীয় স্থিতিশক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই জলবিদ্যুৎ কেন্দ্রে, সেটাও বলতে পারো। তবে জলের গতিশক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই, সেটা বলাটাই বেটার। তারপর দেখি, তোমরা ঘুরতে গিয়ে বায়ু কল দেখেছো, এই যে দেখো পাখাগুলো রয়েছে। বাতাসের চাপে যখন বাতাস বয়ে যায়, পাখা ঘুরে, এখানে টারবাইন থাকে। পাখা যখন ঘুরে, টারবাইনও ঘুরে, এবং তাতে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো বায়ু কলে কি হয়, বায়ু শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই। তারপর দেখি, এখন অনেক বাড়ির ছাদে, স্কুলের ছাদে তোমরা সোলার প্যানেল দেখে থাকবে। এই যে সোলার প্যানেল, এখানে হয় কি, সূর্যের আলো সেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেটা আমরা বলি সৌরশক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই। তো এই কাজটা করে কিন্তু ফটোভোল্টাইক সেল, বাংলায় যেটাকে বলে সৌরকোষ। পুরোটা সৌরকোষ নয়, এই যে ছোট ছোট ভাগ দেখছো, এগুলো সৌরকোষ। অনেকগুলো যে ছোট ছোট সৌরকোষ পরপর বসিয়ে আমরা পুরো প্যানেলটা পাই। তারপর দেখি, এছাড়াও জোয়ার ভাটার শক্তি কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, ভূগর্ভে তাপ শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, কিংবা সমুদ্রের পৃষ্ঠের জলের যা উষ্ণতা এবং গভীরে জলের উষ্ণতা, এই উষ্ণতার যে পার্থক্য, সেটাকে কাজে লাগিয়েও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তো এই স্লাইডে আমরা কিছু কিছু জ্বালানি দেখছি ব্যবহার করলে শেষ হয়ে যাবে। যেমন দেখো, পেট্রোল, ডিজেল, সিএনজি, এলপিজি, এগুলো ব্যবহার করলাম মানে শেষ হয়ে গেল, এগুলো কিন্তু আর ফিরে পাচ্ছি না, পুনরায় আর ব্যবহার করতে পারছি না।
আবার দেখো যে সোলার প্যানেল বলো কিংবা বায়ু কল বলো কিংবা জলবিদ্যুৎ বলো, এগুলো আমি বারবার ব্যবহার করতে পারবো। যতদিন মানব সভ্যতা রয়েছে সূর্যের আলো পাবো, বাতাস বইবে, আর জল যদি ফুরিয়ে যায়, বাঁধের জল, বৃষ্টি যখন হবে আবার নদী থেকে যখন জল আসবে তখন আমি আবার বাঁধে জল পেয়ে যাব, মানে বাঁধ দিয়ে আটকে রাখতে পারবো। তারপর আমি আবার জলবিদ্যুতের মানে যে টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। তো সুতরাং এই যে তুমি সোলার প্যানেল বলো কিংবা বায়ু কলের মাধ্যমে বলো কিংবা জলবিদ্যুৎ কেন্দ্রে বলো, এই শক্তি গুলো এটা কিন্তু বারবার ব্যবহারের ফুরিয়ে যাবে না, এগুলো বারবার ব্যবহারে ফুরিয়ে যাবে না। মানব সভ্যতা যতদিন আছে এই শক্তিগুলো টিকে থাকবে। কিন্তু এই যে কয়লা, এলপিজি, পেট্রোল, ডিজেল, এটা কিন্তু ব্যবহার করলাম মানে শেষ হয়ে গেল। তারপর দেখো জল ভাটা শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, এইগুলো খুব একটা প্রচলন হয়নি। বায়ু কলের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন সেটাও খুব একটা প্রচলন হয়নি, যতটা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। আমরা এগিয়ে যাই, পরের স্লাইডে এই নিয়ে আলোচনা পাবো। এই যে দেখো এতগুলো শক্তির কথা বললাম, তার মধ্যে কিছু কিছু খুব প্রচলিত, কিছুর প্রচলন কম। কিছু কিছু শক্তির উৎস বারবার ব্যবহারে শেষ হয়ে যাবে, কিছু কিছু শক্তির উৎস বারবার ব্যবহারেও শেষ হওয়ার সম্ভাবনা নেই। আর অপ্রচলিত শক্তির উৎস কি? যে শক্তির উৎসগুলোর ব্যবহার খুব একটা প্রচলন হয়নি এখনো, যে বায়ু শক্তি, জৈব শক্তি, ভূতাপ শক্তি, জল ভাটা শক্তি, আমরা এদের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, কিন্তু এখনো খুব একটা প্রচলন হয়নি এই শক্তি উৎসগুলোর ব্যবহার। এরপর দেখতে পাচ্ছি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। যে শক্তির উৎসগুলোর ব্যবহার বারবার ব্যবহার করলেও যে শক্তির উৎসগুলো ফুরিয়ে যাবে না, বারবার ব্যবহার করতে পারবো, সেগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, এদিকে জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন, সেটাও আমরা বলতে পারি। মানব সভ্যতা যতদিন আছে এই উৎসগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, যে শক্তিগুলো, যে শক্তির যে উৎস বারবার ব্যবহারে শেষ হয়ে যাবে, যেমন কয়লা, কয়লা খনি থেকে কয়লা তুলে ব্যবহার করলাম, যেটা ব্যবহার করলাম কয়লা সেটা কিন্তু শেষ হয়ে গেল, সেটা কিন্তু আর ফিরে পাবো না, ওই জ্বালানিটা ফিরে পাচ্ছি না। খনি থেকে পেট্রোলিয়াম তুলে ব্যবহার করলাম মানে শেষ হয়ে গেল, আমি কিন্তু এখানে পেট্রোলিয়াম বলেছি, পেট্রোল বলিনি। তো এটা সম্পর্কে আলোচনা আমরা পরের স্লাইডে পাবো। তো এই দুটো হচ্ছে অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। দেখি, পেট্রোল, ডিজেল, কেরোসিন আমরা পেট্রোলিয়াম থেকে পাই। আমরা খনি থেকে সরাসরি পেট্রোল, ডিজেল, কেরোসিন পাই না, আমরা পাই পেট্রোলিয়াম, যেটাকে ক্রুড অয়েল বলা হয়। এই পেট্রোলিয়াম থেকে আংশিক পাতনের মাধ্যমে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন বার করে নিই এবং সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাদের বলা হয়? তো এদের জীবাশ্ম জ্বালানি কেন বলে? কারণ উদ্ভিদ এবং জীব থেকে এই জ্বালানিগুলির উৎপত্তি ঘটেছে। কিভাবে উৎপত্তি ঘটেছে সেটা এই প্যারা পড়লে আমরা জানতে পারবো। এই প্যারাটা, জীবাশ্ম জ্বালানি আমরা খনি থেকে পাই মোটামুটি ভাবে 500 থেকে 5000 লক্ষ বছর আগে। সময়টা কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি হতে পারে। বিভিন্ন সময়ে বিশাল বড় বড় বনাঞ্চল, অগণিত সংখ্যক স্থলজ, সামুদ্রিক প্রাণী প্রাকৃতিক দুর্যোগে মাটি চাপা পড়েছিল। ভূগর্ভের তাপে চাপে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় প্রাণী দেহগুলো পরিবর্তিত হয়ে পেট্রোলিয়ামে পরিণত হয়েছে আর উদ্ভিদ অংশ কয়লায় পরিণত হয়েছে। তো এই কাজটা করেছে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার। অ্যানারোবিক ব্যাকটেরিয়া হলো যে এমন কিছু ব্যাকটেরিয়া যারা অক্সিজেন যুক্ত পরিবেশে সাধারণত বেঁচে থাকে না, খুব কম অক্সিজেন যুক্ত পরিবেশে কিংবা অক্সিজেন বিহীন পরিবেশে এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত থাকে। আর টাইম ফ্রেমটা লক্ষ্য করো, সময়কালটা
500 থেকে 5,000 লক্ষ বছর সময় লেগেছে এই জীবাশ্ম জ্বালানি তৈরি হতে, কিন্তু আমরা যে হারে ব্যবহার করছি তাতে বড়জোর আর 150 থেকে 200 বছর কিংবা তারও আগে এই জ্বালানির ভান্ডার ফুরিয়ে যেতে পারে। তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদগ্রস্ত হবে। তখন ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? মানব সভ্যতার অগ্রগতির জন্য তো জীবাশ্ম জ্বালানি অপরিহার্য। তো আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহার ব্যাপক হারে বাড়াতে হবে, তাতে জীবাশ্ম জ্বালানি সাশ্রয়ী হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকবে অনেকটা। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার করে অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের যে ব্যবহার দ্বারা ভবিষ্যতেও মানব সভ্যতার অগ্রগতি সুনিশ্চিত করা, একে আমরা স্থিতিশীল উন্নয়ন বলি। এটা খুব গুরুত্বপূর্ণ, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। উত্তরটা তোমরা পেয়ে গেছো। আমরা এগিয়ে যাই। এই স্লাইডে আমরা তাপন মূল্য নিয়ে আলোচনা করব। তাপন মূল্য কি? একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। সম্পূর্ণ দহনের কথাটা গুরুত্বপূর্ণ, শুধু দহন বললে হবে না। তো তাপন মূল্য কেন প্রয়োজন? এই চার্ট আছে, এই চার্টটা দেখলে বুঝতে পারবে। দেখো কোন জ্বালানি থেকে কতটা তাপ পাচ্ছি সেটা জানতে গেলে আমাদের তাপন মূল্য জানতে হবে। আচ্ছা, তাপন মূল্যের এককটা দেখি। ক্যালোরি পার গ্রাম অথবা জুল পার কেজি অথবা কিলো জুল পার কেজি অথবা মেগা জুল পার কেজি, মেগা জুল পার মোলও হতে পারে, অনেক রকম হতে পারে। তো এইখানে কিলো জুল পার কেজিতে রাখা হয়েছে, যেটা বড় হাতের হলে ভালো হতো। দেখো হাইড্রোজেনের তাপন মূল্য কত পাচ্ছি? 1,42,000 প্রায়। মানে 1 কেজি হাইড্রোজেন যদি পোড়ানো হয় অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন, তাতে 1,42,000 কিলো জুল তাপ শক্তি উৎপন্ন হবে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় ডিজেল এবং এলপিজির মধ্যে, ডিজেল এবং এলপিজির মধ্যে কার তাপন মূল্য বেশি? দেখো এলপিজির তাপন মূল্য বেশি। তো তোমাদের ডেটা সাধারণত জানতে চাইবে না, প্রশ্ন জানতে চাই কার বেশি কার কম। যেমন ধরে এরকম হলো পেট্রোল এবং এলপিজির মধ্যে কার বেশি? দেখো এলপিজির বেশি। এলপিজি সিএনজির মধ্যে কার তাপন মূল্য বেশি? সিএনজির তাপন মূল্য বেশি। আরেকটা জিনিস দেখো, এই ডেটা থেকে আমরা আর কি কি ধারণা পেতে পারি। ধরো মহাকাশে একটা রকেট পাঠানো হবে, তাহলে কোন জ্বালানিটা ব্যবহার করা যুক্তিযুক্ত? হাইড্রোজেন না পেট্রোল? দেখো হাইড্রোজেনের তাপন মূল্য অনেক বেশি। আমি 1 কিলোগ্রাম হাইড্রোজেন পোড়ালে পেট্রোলের তুলনায় অনেক বেশি তাপ পাচ্ছি। হাইড্রোজেনকে একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নামিয়ে, উষ্ণতা কমিয়ে নামিয়ে চাপ দিয়ে তরলে পরিণত করা হবে, তারপর সেটাকে জ্বালানি চেম্বারে ভরা হবে। তো পেট্রোলের চাইতে হাইড্রোজেন ব্যবহার করা অনেক বেশি যুক্তিযুক্ত, কারণ অনেক বেশি তাপ শক্তি পাচ্ছি। আর পেট্রোল ব্যবহার করলে তাপ শক্তি কম পাবো, এখানে হাইড্রোজেন পরিমাণে কম লাগবে, ফলে রকেটের ভরটা কম হবে। পেট্রোল ব্যবহার করলে রকেট অনেক ভারী হয়ে যাবে। আমরা এগিয়ে যাই। এই স্লাইডে আমরা বায়োমাস এবং বায়োগ্যাস সম্পর্কে জানবো। রান্না বান্না করার পরে শাকসবজি এবং মাছ মাংসের যা অবশিষ্টাংশ যেখানে সেখানে ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় গর্ত করে রেখে দিয়ে আমরা গ্যাস উৎপন্ন করতে পারি, এটাকে বলি আমরা বায়োগ্যাস। তো অ্যানারোবিক ব্যাকটেরিয়া কম অক্সিজেনযুক্ত পরিবেশে এই জৈব বস্তু পচিয়ে বায়োগ্যাস উৎপন্ন করে, জৈব বস্তু পচিয়ে। তো যেসব জৈব বস্তুকে পচিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি তাদেরকে বলা হয় বায়োমাস। যেমন গোবর, শাকসবজি, তোমার মাছ মাংসের অবশিষ্টাংশ, এইগুলো। তো এটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার একটা চিত্র, ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা মোটামুটি। আর এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সেটা একটা বায়োগ্যাস প্ল্যান্টের। এইখানে গোবর জল ফেলা হবে, জল মিশিয়ে। তো এখানটায় আসবে চেম্বারে। 2 থেকে 3 সপ্তাহ সময়ে এখানে গ্যাস উৎপন্ন হবে। 2 থেকে
3 সপ্তাহ সময় লাগবে। এই গ্যাস এখানে সংগ্রহ করা হবে। এই ট্যাঙ্ক যখন ভর্তি হয়ে যাবে, অবশিষ্টাংশ এদিক দিয়ে চলে আসবে। এটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে সময় লাগছে 2 থেকে 3 সপ্তাহ। সুতরাং এটা আমরা জৈব বস্তু থেকে হচ্ছে তাই বলে জীবাশ্ম জ্বালানি বলবো না। জীবাশ্ম জ্বালানি তৈরি হতে সময় লেগেছে 500 থেকে 5000 লক্ষ বছর। আমরা এগিয়ে যাই। কোল বেড এবং কোল বেড মিথেন। কোল বেড কি? কয়লা খনিতে কয়লা স্তরে স্তরে সজ্জিত থাকে, ওই অংশকে বলা হয় কোল বেড। এই যে কয়লা খনিতে স্তরে স্তরে সজ্জিত রয়েছে, এইভাবে দেখো, এইভাবে এটা মাটির নিচে রয়েছে, এই পুরো অংশকে বলা হচ্ছে কোল বেড। তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে, বুঝতে পারছো। এখানে ছোট্ট একটা অংশের ছবি আছে। এই স্তর গুলোর ফাঁকে, ফাটলের ফাঁক ফোকরে মিথেন গ্যাস উৎপন্ন আটকে থাকে জলের সঙ্গে। এটা আমরা কোল বেড মিথেন বলি। বিশাল আকার বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগে মাটি চাপা পড়ার পরে যে কয়েক শত লক্ষ বছর ধরে ব্যাকটেরিয়া ক্রিয়ায় ভূগর্ভের তাপে চাপে কয়লায় পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় কোলিফিকেশন। এই কোলিফিকেশনের সময় কয়লার স্তরের ফাঁকে ছোট ছোট ছিদ্রে ফাটলে মিথেন উৎপন্ন হয়ে শোষিত হয়ে থাকে জলের সঙ্গে। একে বলা হয় কোল বেড মিথেন। অল্প কার্বন ডাই অক্সাইড আর ইথেনও থাকে। তো কিভাবে সংগ্রহ করা হয়? ড্রিল মেশিনের সাহায্যে ড্রিল করে একটা পাইপ বসানো হলো এবং পাম্পের সাহায্যে জলটা তুলে নেওয়া হয়। এটা কম্পিউটারে আঁকা ছবি। তো এত জল থাকে না, এখানে বেশি জল দেখানো হয়ে গেছে, এত জল থাকে না, অল্প। তো জলটা যখন তোলা হয়, জলের চাপ কমে যায়, তখন কয়লার স্তরে শোষিত অবস্থায় থাকা মিথেনটা বেরিয়ে আসে। এই যে মিথেন বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এখানটায় জায়গা করা আছে, গ্যাসটা এসে এই পাইপ দিয়ে সেটাকে সংগ্রহ করা হয়। তো এটা কিভাবে ঘটে? তোমরা কোল্ড ড্রিঙ্কস এর বোতল খুললে দেখেছো বাবলস বেরিয়ে আসে। হয় কি, কোল্ড ড্রিঙ্কস এ বেশি চাপে তরলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস মেশানো থাকে। যখন কোল্ড ড্রিঙ্কস এর ঢাকনা খুললে তখন চাপটা কমে যায়, তখন তরলের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেরিয়ে আসে, সে কারণে বাবলস ছড়ে। এখানেও ঠিক তেমনি, যখন তোমার পাম্পের সাহায্যে জলটা তুলে নেওয়া হচ্ছে, এখানে চাপ কমে যায়, জলের চাপ, তখন এই ফোকর থেকে, ফাটল থেকে শোষিত মিথেনটা বেরিয়ে আসে। এই মিথেন গ্যাসটা পাইপ লাইনের সাহায্যে সংগ্রহ করা হয়। তারপর দেখি, এই স্লাইডটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে এই স্লাইডটি পড়তে হবে। দেখি, এলপিজি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রধান উপাদান বিউটেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এলপিজির পুরো নাম কি এবং এলপিজির প্রধান উপাদান কি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখি, সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। প্রধান উপাদান মিথেন। সিএনজির প্রধান উপাদান কি? মিথেন। আচ্ছা, দুটোই কিন্তু জীবাশ্ম জ্বালানি। তারপর দেখি, পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি, প্যারাফিন, তারপিন তেল, ন্যাপথালিন, অনেক 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 কিছু পাই। এই কারণে পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। পেট্রোলকে বলিনি, গুলিয়ে ফেলবে না, পেট্রোলিয়ামকে বলেছি। এগিয়ে যায়, কাঠের অন্তর্ধূপ পাতন করে আমরা কাঠ কয়লা পাই, ইংরেজিতে বলে চারকোল। এই চারকোলকেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কতটা সময় লাগে? কয়েক ঘন্টা। তো একে আমরা জীবাশ্ম জ্বালানি বলবো না। তোমরা বলবে কাঠ থেকে পাচ্ছি কাঠ কয়লা, তাহলে জীবাশ্ম জ্বালানি কেন বলবো না? টাইম ফ্রেমটা লক্ষ্য করো, কয়েক ঘন্টা লাগছে। আর জীবাশ্ম জ্বালানি পেতে আমাদের সময় লেগেছে 500 থেকে 5,000 লক্ষ বছর প্রায়। তারপর দেখি, সিএনজি, এলপিজি এদের পরিবর্তে আমাদের বায়োগ্যাসের উৎপাদন এবং ব্যবহার বেশি করা উচিত, কারণ তাতে এই জীবাশ্ম জ্বালানিগুলো সাশ্রয় হবে।
গোবর থেকে যে আমরা গোবর গ্যাস পাই বা বায়োগ্যাস যেটা, সেটাও কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, কারণ মোটে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগছে। তারপর দেখি জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ বা বায়ু শক্তি, জলভাটা শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। এতে বায়ু দূষণ হয় না, পরিবেশ দূষণ হয় না, এবং এগুলো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। তো এইগুলোর ব্যবহারে আমাদের জোর দেওয়া উচিত। এই স্লাইডে অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি সব পেয়ে যাবে তোমরা। এই প্রশ্নগুলোর উত্তর যেখানে যেখানে দরকার ভিডিও চালিয়ে শুনে নেবে এবং থামিয়ে লেখাগুলো দেখে নেবে। এর পরের ভিডিও হবে গ্যাসের আচরণ নিয়ে। আজকে এটুকু থাকবে।